Hello, I'm Dr. Umme Salma Akbar, and I welcome you all to yet another exciting episode of YO Talk, organized by Bangladesh Young Ophthalmologists Society. Today's topic is Chittagong Eye Infirmary and Training Complex Mentors Talk for YO. And it gives me immense pleasure and honor to introduce our guests for tonight. They are the eminent doctors of CITC who have been a guide, mentor, teacher for young ophthalmologists both nationally and internationally. And each one of them have played a vital role in mentoring me as well. We have amongst us Dr. Rajiv Hussain, Senior Consultant, Head of Cataract Services, Dr. Murtaza Nuruddin, Senior Consultant, Head of Orbit Oculoplasty and Oncology Clinic, Dr. Shujit Kumar Bishesh, Consultant, Head of Cornea Clinic, and last but not the least, my guru, my mentor, Dr. Shams Mohammed Noman, Senior Consultant, Head of Glaucoma Clinic. Thank you all for joining us tonight. I first go on to Dr. Murtaza Nuruddin, and I would like to ask him, why should one choose ophthalmology as a career option? Thank you, Dr. Salma. Uh, this is this is very basic. This is a very basic question. আমরা যখন MBBS পাশ করি, আমরা অনেকেই চিন্তা করি যে কি করব, whether we should go for medicine. Most of us they think for going for medicine, for surgery, হ্যাঁ, বিভিন্ন ব্রাঞ্চ ইয়ে করে। আমি বলবো যে মেডিসিনের কোনো ব্রাঞ্চই ছোট করার মতো না, বাট অপথলমোলজিতে আসার পিছনে কেরিয়ার হিসাবে এটাকে চুজ করার পিছনে কিছু লজিক আছে যেটা পার্সোনালি আমি ফিল করছি, বাট আই ফেল that ophthalmology is a subject where you can find the taste of medicine and surgery both together. এটা একটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট যেখানে সায়েন্সের অন্যান্য যে ব্রাঞ্চ, পার্টিকুলারলি ফিজিক্স, হ্যাঁ, সেটা এখানে আমি এনজয় করার একটা সুযোগ আছে, যেটা অনেকেরই আমাদের ইয়ে থাকে। পার্সোনালি আমি যেমন ফিজিক্সে খুব ভালো ছিলাম, আমি চাইতাম যে ফিজিক্সের ব্যাপারে আমার একটা আগ্রহ থাকুক, অপথলমোলজিতে আমার সেটাও পূরণ হয়েছে। সো অপথলমোলজি ফার্স্ট, ইটস আ কম্বিনেশন অফ মেডিসিন এন্ড সার্জারি. It gives the taste of other branches of science. It's relatively a reluctant subject, relatively I must say, যেখানে emergency কিছুটা কম, so that you can give time to your family and friends, যেটা আমরা অবশ্যই এখন ফিল করি যে হ্যাঁ, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে কিভাবে সময় দেওয়া উচিত, এই সাবজেক্টের মাধ্যমে কিন্তু এটা সময় দেওয়া উচিত। আরো আছে যেগুলো যারা এটা ফিল করে, যে যেমন কিছু আছে যেমন আমাদের ডাক্তারদের মধ্যে যে দে আর ভেরি মাচ আফ্রেড অফ ব্লাড। আমরা অপথলমোলজিতে ওই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারি কিছুটা হলেও, অবশ্য নট ইন ওকুলোপ্লাস্টি যেটা আমি যেটাতে আছি, বাট ক্যাটারাক্ট বা গ্লুকোমা বা অন্যান্য সাবজেক্টে গেলে ব্লাড ভীতিটাকে অ্যাভয়েড করা যায়। আর এছাড়া মাইক্রো সার্জারির প্রতি এটা একটা ফ্যাসিনেশন, যে আমি একটা ইনস্ট্রুমেন্ট, একটা মাইক্রোস্কোপের ভিতর দেখে আমরা একটা সার্জারি করতেছি, একটা আই, হ্যান্ড, লেগ কোঅর্ডিনেশন, এগুলো এটা কিন্তু একটা এক্সাইটিং একটা ব্যাপার, যে আমরা কিভাবে একজন অন্যকে দেখলেও একটা ইয়ে লাগে যে কিভাবে করতেছে উইদাউট, মানে একটা একটা মাইক্রোস্কোপের ভিতর দেখে কাজ করা। তো অ্যাজ এ হোল আমি মনে করি যে অপথলমোলজি ইজ অ্যাজ এ ক্যারিয়ার নেওয়ার মতো একটা খুব ভালো সাবজেক্ট, যেখানে আমরা মেডিসিন সার্জারি টেস্ট পাবো, আমরা একটু ইমার্জেন্সি কম থাকার কারণে আমরা আমাদের ফ্যামিলিকে টাইম দিতে পারবো, আমরা একটা মাইক্রো সার্জারির মাধ্যমে একটা অ্যাডভান্স টেকনোলজির সাথে বিভিন্ন অ্যাডভান্সমেন্ট, যে পরিমাণ অ্যাডভান্স টেকনোলজি অপথলমোলজিতে আছে, আই ডাউট যে অন্যান্য ব্রাঞ্চে এই ধরনের টেকনোলজি গুলো ইনক্লুড করা হয়। তো আই থিঙ্ক ইয়েস, আই মাস্ট সে দ্যাট অপথলমোলজি ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস টু চুজ ফর এ ক্যারিয়ার। Definitely your best choice, and it has proved for all of us that it was the Yeah, right choice. Okay, thank you so much. Dr. yeah, Shujit yeah. Kumar Bishet, could you tell us how will a young ophthalmologist develop his clinical skills? Thank you, Dr. Salma. ইয়াং অপথলমোলজিস্ট যারা এখন, তাদের যে ডেভেলপমেন্টটা, এটা আসলে শুরুটা করতে হবে, তাদের খুব স্ট্রং একটা ইন্টারেস্ট থাকতে হবে অ্যাবাউট ডিজিজ, অ্যাবাউট সার্জিক্যাল প্রসিডিউর,
হ্যাঁ, এই স্ট্রং ইন্টারেস্ট না থাকলে কিন্তু হবে না। আসলে এই স্ট্রং ইন্টারেস্ট থাকলেই তাকে পরবর্তীতে ড্রাইভ করবে নিজে নিজেই। আর দ্বিতীয়ত প্যাশেন্ট দেখতে হবে প্রচুর পরিমাণে, প্রচুর প্যাশেন্ট দেখতে হবে। এবং এই আমি আজকে একটা পেশেন্ট দেখলাম, এই পেশেন্টটা আমি গিয়ে অবশ্যই থিওরিটিক্যালি স্টাডি করব বাসায় গিয়া, বা আজকে আমি 5টা পেশেন্ট দেখলাম, 5টা পেশেন্ট দিয়ে আমি থিওরিটিক্যালি স্টাডি করব, এই জন্য যেন আমি পরের দিন এসে ওই রোগী বা অন্য দেখি এবং পরবর্তীতে যেন আমি কোরিলেশন তৈরি করতে পারি। হ্যাঁ, যেমন নিজে নিজে একটা কোরিলেশন তৈরি করতে হবে। যেমন আমি একটু উদাহরণ দিই, যেমন পিগমেন্ট ডিসপারশন, অনেক সময় আসে পিগমেন্ট ডিসপারশনের সাথে আমরা ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফির পার্থক্য বোঝা যায় না, তবে করার পরে কিন্তু এটা বোঝা যাবে যে ফুকস কোনটা, এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি কোনটা, এবং আর্লি স্টেজে প্রায় একই রকম লাগে। আচ্ছা, কোরিলেশনের ক্ষেত্রে যেমন পিগমেন্ট ডিসপারশন হলে আমাদের আর কি কি দেখতে হবে? সেই ক্ষেত্রে আমরা সামনের থেকে একেবারে অপটিক ডিস্ক পর্যন্ত দেখবো, ইন্ট্রাকুলার প্রেসার দেখবো, এগুলি কোরিলেশন, যে পিগমেন্ট ডিসপারশন হইলে আমার কি কি কনসিকুয়েন্স আসতে পারে সেইগুলো আমাকে দেখতে হবে। এই কোরিলেশন গুলো তৈরি করতে হবে, এবং এই কোরিলেশন তৈরি করতে গেলে তখন আমাদের স্টাডি করতে হবে, থিওরিটিক্যাল স্টাডি। পেশেন্ট দেখার সাথে সাথে থিওরিটিক্যাল স্টাডি করতে হবে। আরেকটা হলো টাইম টেবিল মেনটেন করতে হবে স্ট্রং ভাবে। অ্যাজ ইয়াং আমরা শুরু করতেছি, এই ক্ষেত্রে টাইম টেবিল মেনটেন করলে, যে আমি গেলাম 8টায়, 9টায়, 10টায় গেলাম, আমার ইচ্ছা হইলো গেলাম না, এরকম করলে কিন্তু শুরুতে এরকম হবে না। আচ্ছা, আরেকটা হলো আমাদের ইয়াং অপশন যারা, আজকেই আমাদের প্ল্যান করতে হবে কালকে আমি কি কি করব, আমার কালকে এই কাজ এই কাজ, আমি আগে ভাগেই আমি রেডি হয়ে থাকবো। আর সবচেয়ে বড় জিনিস হলো মেন্টরের সাথে গুড রিলেশন রাখতে হবে। এটা আসলে রিলেশনটা 2-1 দিনের না, ধরতে পারো লাইফ লং। এটা একটা প্রবলেম। এইগুলো করলেই মোটামুটি শুরুতেই হবে, এবং আস্তে আস্তে সে নিজেই নিজের ড্রাইভ করতে পারবে। থ্যাংক ইউ। Thank you so much, Dr. Srijit. Now, I would like to come to my own mentor and would like to ask him, how will you say that how can they develop their surgical skills, our young ophthalmologists? Thank you, Dr. Salma, for the opportunity, and I'm really very much grateful to Bangladesh Young Ophthalmological Society for this opportunity, for the Chittagong Eye Infirmary and Training Complex. And it is our great pleasure to tell an inspiring talk to our young ophthalmologist, because once upon a time we were young, and we had lack of encouragement, and so in this time, in front of me, some dignified ophthalmologist and very enlightened ophthalmologist from the Chittagong Eye Infirmary and Training Complex. I am also the part of them still, and they are here to guide the young ophthalmologists. This is our great pleasure. I think this is and our youngs also are very much fortunate to have such a dignified ophthalmologist with you in front of you. And your question is how a young ophthalmologist can build him surgically, or actually the most important thing is before doing the surgery you have to know what are the basic things of the subject. And if you know the basic things of the subject, like if you have a very good clinical skill, what already my respected colleague Dr. Srijit has said, that you have to make yourself very much competent clinically in your subject. You have to know the ophthalmology, you have to know the each and every diseases, you have to know the basics, and you have to know the management. If you know the medical management, and when the medical management fail, then only the surgery comes. In that cases, you have to know, you have to have a very good clinical expertise over that subject, and then you have to plan for this surgery. And before doing the surgery, you have to know the surgical basic. So you know that we have some basics. We have already learned some basics in our MBBS life. This will help us. Before that, even the ophthalmology basic starts from the wet lab. So very good wet lab practice is very much important doing a surgery, starting a surgery. If it is an extraocular surgery, sometimes wet lab doesn't need it. But in case of intraocular surgery করতে হলে অবশ্যই wet lab করতেই হবে, এবং wet lab এর মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। You need to have a very good guidance also. So wet lab এর মাধ্যমে নিজেকে কম্পিটেন্সি ডেভেলপ করতে হবে, এবং
এতে যখন কম্পিটেন্সিটা ডেভেলপ করে যাবে, কনফিডেন্সটা ডেভেলপ করতে হবে, তখন হিউম্যান আইয়ের উপর আস্তে আস্তে সার্জিক্যাল প্র্যাকটিসটা শুরু করতে হবে। আর এক্সট্রাকুলার সার্জারির ক্ষেত্রেও সেম ব্যাপার, সবসময় ওয়েট ল্যাবের ফ্যাসিলিটি থাকবে না, বাস মেন্টরের গাইডেন্সে আস্তে আস্তে এক্সট্রাকুলার সার্জারি এক্সপার্টাইজটা ডেভেলপ করতে হবে। তো এখানে ইয়াং অপথলমোলজিস্টের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ডোন্ট ডু হারি ডুইং সার্জারি। এবং একটা সার্জারি পাওয়ার জন্য, একটা পর একটা সার্জারি পাওয়ার জন্য, বেশি সার্জারি পাওয়ার জন্য এরকম ক্রেজিনেসটা থাকার প্রয়োজন মনে করি না অ্যাকচুয়ালি। আমি একটাই করব, একটাই সবচেয়ে ভালো করে করব এবং খুব অথেন্টিক ওয়েতে করব এবং সার্জনস গাইডেন্সে করব। প্রথমে ওয়েট ল্যাব, তারপর আমি সার্জনসের গাইডেন্সে করব, তারপর সার্জনকে আমি অ্যাসিস্ট করব, তারপর আমি করব, আমার গাইড দেখবে, তারপর গাইডের প্রেজেন্সে তারপর আমি ইন্ডিভিজুয়ালি করব। এভাবে এরপর আস্তে আস্তে আমি প্র্যাকটিস করব। একটা সময় দেখা যাবে যে আমি 10-12টা সার্জারি করার পরে আমার ভিতরে এক ধরনের কনফিডেন্স ডেভেলপ করে গেছে, তখন আমি আস্তে আস্তে রুটিন সার্জারি দিকে যাব। দিস ইজ দ্য প্রসিডিওর। আরেকটা জিনিস আমি বলবো ফর দি ইয়াং অপথলমোলজিস্ট, the quality is very much important rather the quantity. If you run after the quantity, the quality will be fall down, and that will create a really a great crisis, because যত আমি কোয়ান্টিটির দিকে যাব তত বেশি কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং কমপ্লিকেশন যখন বেশি হওয়া শুরু করবে তখন ইয়াং অপথলমোলজি যখন কমপ্লিকেশন বেশি হবে তখন তার কিন্তু কনফিডেন্স লেভেল কমে যাবে, এবং আলটিমেটলি তখন এটা আবার এফেক্ট করবে তার কম্পিটেন্সির উপরে, এবং আলটিমেটলি তখন হি অর সে মে নট বি ভেরি গুড সার্জন later on. So আমরা স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা আস্তে আস্তে করব, একটা দুটো করে করব, খুব স্লোলি করব। এবং ভেরি ইন্টারেস্টিং ইন দিস চিটাগং আই ইনফরমেশন এন্ড ট্রেনিং কমপ্লেক্স ইজ আ সার্চ এন্ড ইনস্টিটিউট where we have the all protocol, very good surgical protocol. We have the wet lab system, then and we have a very good guidance surgical protocol, and each and every surgery we have a training system, fellowship program, এবং স্ট্রাকচার ট্রেনিং এর মাধ্যমে কিন্তু এখানে ইয়াংরা সার্জিক্যাল ট্রেনিং প্রাপ্ত হয়। এবং আমি এখানে আমাদের এখানে আমার যে কলিগরা আছেন, বিশেষ করে ডক্টর মর্তুজা নুরুদ্দিন, হি ইজ দ্য হেড অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, হি হ্যাজ ডেভেলপড such a protocol for the young ophthalmologists, and Dr. Rajiv Hussain, he is also a very active member. Both of them are doing such a nice protocol for the students and young ophthalmologists, and this really works very well. Thank you. Thank you so much. And as they said, you always learn from your mentors. There's always something new to offer. I have learned Yes. 3 things. Slow and steady wins the race, and quality matters. And lastly, age is only a number. Everyone's young at heart. Yes. Thank you. Thank you so much. I would like to ask Dr. Rajiv Hussain, who is the head of our cataract services, as to what are the ethics and regulation that should be followed by the young ophthalmologist. Thank you, Dr. Salma, for your the question. That is very important for the young ophthalmologist. The ethics is very. If you talk about the ethics, then you have to come a little bit behind that. Without the moral ethics, you cannot do anything. First of all, you should have some ethics about these things. What Dr. Numan and Dr. Sujit and all this, our fellow colleagues are saying, that without your ambition and ethics, you cannot do anything. Ethics is very important in that sense that if you want to follow something, you should go in some rules. You have to maintain some ideology. If you don't maintain your ethics and কি বলবো, তুমি যখন তোমার কোনো আইডিওলজি বা এথিক্স থেকে তুমি যখন সরে যাবা, তখন তোমার গোল অর্জন করা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তোমাকে অনেক সময় কম্প্রোমাইজড ওয়েতে তুমি যদি আগাও, তাহলে তোমার ট্রেনিংটাও কিন্তু কম্প্রোমাইজড হয়ে যাবে। তার জন্য অনেক সময় ট্রেনিং পাথটা অনেক কঠিন হয়। একটা ইয়াং অপথলমোলজিস্টকে তার লাইফ যখন স্টার্ট করবে, সে যখন রেডি হবে মেন্টালি যে আই এম স্টার্টিং মাই অপথলমোলজি ক্যারিয়ার, তখন সে কিন্তু মনে প্রাণে তাকে বিশ্বাস করতে হবে যে অ্যাটলিস্ট আই হ্যাভ টু স্যাক্রিফাইস মাই 5 years time initially for my academic line. There is no compromise. If you compromise in that, if you
deviated from your ethics or if you compromise from your line, then you cannot achieve your that academic qualification. First of all, you have to finish your academic qualification. That ethics you have to compromise. In that case, you have to sometimes compromise with your that earning money and all these things. Your career and money both cannot be going similar way. You have to compromise in some way. In that case, you have to maintain ethics. ক্যারিয়ার করতে চাইলে কিন্তু মানির দিকে একটু স্যাক্রিফাইস করতেই হবে ফার্স্ট 5 ইয়ার্স। 5 ইয়ার্স এর পরেও কিন্তু আমি বলবো এত ইজি না। 5 ইয়ার্স এর পরেও কিন্তু আরো 4-5 বছর সময় লাগে একটা অপথলমোলজিস্টকে পরিপূর্ণভাবে তার ক্লিনিক্যাল ট্রেনিং। তোমার ডিগ্রি হলো ঠিক আছে, কিন্তু ডিগ্রি হলো কিন্তু তোমার ক্লিনিক্যাল এক্সপার্টিস কিন্তু ডিগ্রির সাথে হবে না। তোমার পাস করার জন্য যতটুকু আজকে এফসিপিএস বলো, এমএস বলো, হোয়াট এভার ইউ গো, এটা অ্যাটলিস্ট 5 ইয়ার্স তোমার লাগবে। তোমার তো তখন জাস্ট পড়ালেখা, তখন তোমার পড়ালেখার জন্য এটা করলে, কিন্তু তোমার ক্লিনিক্যাল এক্সপার্টিস, ফেলোশিপ, সাব স্পেশালিটি, সুপার ফেলোশিপ এগুলি করতে হলে আরো 5টা বছর তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। এইসব যখন তোমার ইথিক্সের ভিতর থাকবে, ইউ ক্যান অ্যাচিভ দ্যাট ওয়ান। থ্যাংক ইউ। Definitely. As Dr. Rajiv Hussain has rightly said, knowledge matters. That's the most important thing. Thank you so much. I would again like to come back to Dr. Murtaza Nuruddin, and I would like to ask you, what do you think should be an ideal career plan for the young ophthalmologist? Thank you, Salma. My previous colleagues, they have described very nicely how a young ophthalmologist should go ahead with his or her clinical skills, surgical skills, ethics. Now, the first thing that matters, that is the career plan. One should have an aim how he should proceed. When someone decides that he or she would become an ophthalmologist, then the first thing is that he has to go through a basic degree. ফার্স্ট তো অপথলমোলজিস্ট হইতে হবে। ইয়াং অপথলমোলজিস্টকে প্রথমে অপথলমোলজিস্ট হইতে হলে তাকে একটা বেসিক ডিগ্রি নিতে হবে এমবিবিএস পাস করার পরে। এবং হোয়াট ইজ দ্য বেস অফ দিস ডিগ্রি, কি কি হতে পারে? ইট মে বি ডিপ্লোমা, ইট মে বি এমএস, ইট মে বি এফসিপিএস, ইভেন ইট মে বি এফআরসিএস, যেটাই হোক। এই বেসিক ডিগ্রিগুলো নেওয়ার জন্য তাকে একটা প্রপার ট্রেনিং ইন রিকগনাইজড ইনস্টিটিউট, এই ট্রেনিং এর ভিতর দিয়ে যেতে হবে। সে ডিপ্লোমা কোর্সে অ্যাডমিট হয়ে যেতে পারে, সে একটা প্রপার একটা ট্রেনিং ইনস্টিটিউটে ভালো মতো ট্রেনিং করে he can appear in the FCPS exam, he can be also admitted into the MS course. এগুলো করার পরে তারপরে then after that he should fix up যে তার প্রিয় এখন সাব স্পেশালিটি কি, and then he should focus on the sub specialty. He should do fellowship, of course first in-house fellowship, then if possible go abroad, gain some more knowledge, more exposure. এভাবে করে একটা ক্যারিয়ার প্ল্যান একজনকে প্ল্যান করতে হবে। আমি একটু জাস্ট আমার নিজের এক্সাম্পলটা আমি বলতে পারি যে আমি এমবিবিএস পাস করার পরে আমি আর কোথাও ঘোরাফেরা করি না। আই জাস্ট গট অ্যাডমিটেড ইনটু দ্য ডিপ্লোমা কোর্স at Chittagong Eye Information Training Complex. In 2002 I passed my diploma course. 2003 I appeared first part of FCPS and passed, and at the same year I also passed the ICO Basic Science Assessment. Then in 2004 ICL Clinical Science Assessment, and then in 2006 passed FCPS, in 2007 FRCS. So খুব বেশি সময় নিয়ে নেয়, হয়তো 6-7 years এর ভিতরে কিন্তু একটা বেসিক ডিগ্রি কমপ্লিট করা যায়। In the meantime I worked in oculoplasty department. I completed my in-house training in oculoplasty, এবং গ্রাজুয়ালি এভাবে কিন্তু আমরা 6 থেকে 7 বছর 8 বছরের ভিতরে, that Dr. Rajiv said that you don't have to look for money. If you run after money, you have just ruin your life, because there is nothing there to build a career. You just stay calm and quiet and concentrate on your career planning. একটা career plan যখন ঠিক হয়ে যাবে, you should become a good surgeon, you have to become a good clinician. ওইভাবে প্ল্যান করো, আর একটা career pathway যদি আস্তে আস্তে চিন্তা করো। আমি এক্সাম্পল আরেকটা দিতে পারি যে আমরা সিআইটিসি তে অলরেডি, আমি ডক্টর নোমান, ডক্টর রাজীব, আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আমরা একটা গাইডলাইন রেডি করছি আমাদের অপথলমোলজিস্টদের জন্য, যে কিভাবে একজন ক্যারিয়ার তৈরি করবে, ইভেন ডিপ্লোমা পাস করার পরে কিভাবে তার প্ল্যানিং হবে, কিভাবে তার আস্তে আস্তে
প্রমোশন হবে, কিভাবে আগাবে, এন্ড এট দ্য সেম টাইম কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আমরা একটা ক্যারিয়ার প্ল্যান, এটা চিটাং আইন ইনফরমারিতে আমরা করতে পেরেছি। উই মাস্ট শেয়ার দিস উইথ আদার ইনস্টিটিউট অলসো যদি সম্ভব হয়। এবং আমার মনে হয় এভাবে আমরা আমাদের এখানকার যারা ইয়াং অপথলমোলজিস্ট আছে, ইউ আর অলসো স্টিল ইয়াং অপথলমোলজিস্ট, সো আমরা এভাবে করে তোমাদেরকে ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছি। থ্যাংক ইউ। Definitely. That is what we are looking for. Thank you so much. Now, I would like to ask Dr. Shujit, could you please mention the mentor's role in the development of an young ophthalmologist? থ্যাংক ইউ সালমা। মেন্টর রোল আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। মেন্টরকে হইতে হবে অ্যাজ এ হিরো, যেন তার মেন্টি যেন তাকে Idolize করে, হ্যাঁ, যে আইডিয়ালাইজ, সে আমার আইডিয়াল। হ্যাঁ, সিনসিয়ারিটি হইতে হবে, জেন্টাল হইতে হবে, এবং মেন্টরের আরেকটা জিনিস হইতে হবে ডায়াগনস্টিক স্কিল এবং সার্জিক্যাল স্কিল ভালো থাকতে হবে, যেন যে শিখতেছে সে যেন খুব তার প্রতি ইন্টারেস্ট ফিল করে। আচ্ছা, আরেকটা হলো মেন্টর আরেকটা জিনিস করবে, সেটা হলো যে কোনো পেশেন্ট বা অপারেশন যে কোনো কিছু যেটাই হোক, সেটাকে মোর ইন্টারেস্টিং করে তৈরি করা মেন্টির সামনে। যে আমি মেন্টিকে শুধু বারবার প্রশ্ন করলাম, এটা কি, এটা কি, এটা পারো না কেন, এটা পারো, এইভাবে তার পাজল করলে চলবে না। তাকে এমন কিছু ইন্টারেস্টিং দেখাই দিতে হবে যে সে যেন আমার অনুপস্থিতিও সে ওইটা প্র্যাকটিস করে। যেমন আমি যদি তারে কর্নিয়াল এন্ডোথেলিয়াম দেখার একটা স্পেকুলার রিফ্লেকশনটা শিখাই দিই, সে দেখবো কি আমার অনুপস্থিতিতে সে যেখানেই বসবে স্লিট ল্যাম্পে, সে করবে কি, দেখবে যে দেখি তো এই রোগীটার কর্নিয়াল এন্ডোথেলিয়ামটা চেক করে, সে নিজে নিজে করবে। এইভাবে যেমন রিলেটিভ অ্যাপারেন্ট পিউপিল ডিফেক্ট, যে তুমি এগুলা করবা, সে তখন দেখা যাবে যে টর্চ তার হাতে থাকলে সে মনের অজান্তে এটা করে নিতেছে। এরকম ইন্টারেস্টিং করে করে তৈরি করতে হবে। আচ্ছা, আরেকটা হলো যেমন স্টুডেন্ট টিচার সম্পর্ক আর মেন্টর মেন্টি সম্পর্ক। মেন্টর আর মেন্টি আসলে কলিগ, এটা স্টুডেন্ট টিচার স্টুডেন্ট আমরা না ভেবে এদের কলিগ হিসাবে নেব, যে ইয়াং কলিগ, আমরা সিনিয়র হয়েছি বা এই ইয়াং কলিগ, এদের তৈরি করার দায়িত্ব কিছুটা আমাদের। আচ্ছা, আরেকটা হলো তার ডেইলি রুটিন সম্পর্কে খোঁজ নিতে হবে, যে সে ঠিক মতো ডেইলি রুটিন, যেটা খাওয়া দাওয়া ঠিক মতো আছে কিনা, সে খায় 12টায়, 1টার সময় ঘুমায়, 3টার সময়, তারও এই দিক দিয়েও কিন্তু তার মেন্টরের দায়িত্ব আছে। তুমি ডেইলি রুটিনটা ঠিক করবা, ইভেন তোমার ফ্যামিলির সাথে যেন তোমার সম্পর্ক ভালো থাকে। কারণ সকালবেলা এসেই তার মন মেজাজ যদি খারাপ থাকে, সে অতটা কিছু তেমন করতে পারবে না। তাহলে রেসপেক্ট শিখাইতে হবে, সেটা রেসপেক্ট অনেকের প্রতি, যেমন মেন্টরের প্রতি। দ্বিতীয় কথা, ইনস্টিটিউটের প্রতি তার রেসপেক্ট। 3 নম্বর হলো পেশেন্টের প্রতি রেসপেক্ট। আর আরেকটা হলো, না হইলে নয়, তুমি যদি সার্জন হিসেবে ভালো হইতে হও, রেসপেক্ট টু টিস্যু। তোমাকে টিস্যু রেসপেক্ট করতে হবে। যে আমি টিস্যু, মানে বিষয়টা এরকম যে তুমি অপারেশন করতেছো, কাটতেছো, কাটাটাও যেন সুন্দর হয়, এইরকম রেসপেক্ট থাকতে হবে টিস্যুর প্রতি। এখন আমি কাটলাম, ছিঁড়ে গেল, ওদিকে টান, ওদিকে দিলাম, এরকম করলে আসলে অপারেশন অনেক সময় ভালো হয় না। আমার শুরুটাও সুন্দর হইতে হবে, এই রেসপেক্ট গুলো তাকে শিখাইতে হবে। আর এই আপাতত এইগুলো করলে মোটামুটি আমাদের মেন্টরদের যে রোলটা হবে। থ্যাংক ইউ। Definitely. Thank you so much. Obviously, give respect, get respect. Thank you so much. I come back to my mentor once again, and I would like to ask him, what do you think are the challenges faced by the mentee and how to overcome these challenges? Can you please ask the question again? What do you think are the challenges faced by the mentees and how can they overcome them? Thank you, Dr. Salma, for this excellent question. I think this is a very common questions and common things should be asked from the young ophthalmologist. This is a questions keeps in mind always. First one is we have to think that as a mentee, as a mentor, when a mentee comes to me, we have to think that he or she is a baby. So he or she can do the mistake. She has or he has lot of deficiency, and so he has the mentee comes to a mentor to learn something. He or she is a learner. তো যখন একজন লার্নার লার্ন করার জন্য আমার কাছে আসবে অথবা যে কোনো মেন্টরের কাছে আসবে,
সেই ক্ষেত্রে আমাকে প্রথমে চিন্তা করে নিতে হবে যে সে জানে না, তাকে জানাতে হবে, সে ভুল করবে, ভুল শোধরাতে হবে, বারবার ভুল করবে, বারবার শোধরাতে হবে, তাকে গুড টেকনিকটা হাতে ধরিয়ে দিতে হবে। অ্যাজ এ মেন্টর বিরক্ত হওয়া যাবে না, তার উপর রাগারাগি বেশি করা যাবে না, তাকে ডিসহার্টেন করা যাবে না। অনেকে বলে যে তোমাকে দিয়ে হবে না, তোমাকে আমি এতবার বলছি, তুমি তাও পারছো না, বা তোমার ভিতরে তো এই নাই সেই নাই, তুমি তো পারবে না, তোমার তো ফিউচার খুব খারাপ, তোমার অপথলমোলজিস্ট হতে হবে না, তোমার সার্জারি শিখতে হবে না। এরকম আমরা শুনেছি মাঝে মাঝে, সরি টু সে, আমরাও শুনেছিলাম কোনো 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 সময় আমরা দেখেছি বিভিন্ন, বাট নাও দ্য ট্রেন্ডস আর কোয়াইট ডিফারেন্ট। আমাকে একজন মেন্টিকে, যে আমি বলেছি যে তাকে ধরে নিতে হবে, সে একজন নিউবর্ন বেবি, তাকে আমাকে সেভাবেই শেখাতে হবে। তাকে প্রথমে ক্রল করতে শেখাতে হবে, তারপর তাকে হাঁটতে শেখাতে হবে, তারপর তাকে দৌড়াতে শেখাতে হবে। যে ক্রল করতে জানে না তার কাছ থেকে আমি রান এক্সপেক্ট করতে পারবো না। সো ইন দ্যাট কেসেস তাকে আর আমি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, আমি তখনই তাকে গাইড করব, কথা বলতে পারবো যদি আমি তাকে সময় দিই। একজন মেন্টরের অনেক কাজ থাকে, তাকে পড়াতে হয়, তাকে ক্লিনিক্যাল কাজ করতে হয়, তারপর তাকে সার্জারি নিজে করতে হয়, তারপর আবার মেন্টিকে শেখাতে হয়। সো আমি যেটা বলবো যে অ্যাজ এ মেন্টিকে সবসময় মেন্টরের সাথেই ট্র্যাক করতে হবে, এবং তার একাডেমিক ওয়ার্কে, তার ক্লিনিক্যাল ওয়ার্কে, তার সার্জিক্যাল চয়েস এবং সার্জারি সবকিছু তাকে যদি ট্র্যাক করে দেওয়া হয়, তাহলে ট্রেনিংটা মোর পারফেক্ট হবে। এবং মেন্টি সবসময় মেন্টরকে সার্জারি দেখতে হবে, দেখাতে হবে, এবং তাকে ভিডিও ডেমনস্ট্রেশন এবং আমি সার্জারি করে ফেললাম, আমার 20টা সার্জারি এসে আমি তাড়াতাড়ি করে শেষ করে ফেললাম, মেন্টি পাশে দাঁড়িয়ে আছে, তার সাথে আমি কোনো কথা বললাম না, নো। আমাকে তাকে বলতে হবে, প্রত্যেকটা স্টেপ বুঝাতে হবে, তাহলে হবে কি সে জিনিসগুলো নোট ডাউন করবে। আবার একটা ব্যাপারও আছে, মেন্টি শুধু আসলো আর গেল, আমি তাকে গাইড করলাম, সে আজকে কি শিখলো। মেন্টরকে সবসময় চিন্তা করতে হবে, আজকে যে মেন্টিটা সারাদিন ছিল আমার সাথে, টুডে হোয়াট হি অর শি লার্ন ফ্রম মি। এই জিনিসটা এট দ্য এন্ড অফ দ্য সার্জারি অর ক্লিনিক্যাল সেশন তাকে জিজ্ঞেস করতে হবে, আজকে তুমি কি জিনিস শিখলা, 10টা লাইন কি নতুন শিখলা, এটা তুমি আমাকে বলো, বা আজকে এতগুলো সার্জারির মধ্যে 10টা কি নতুন শিখলা, এটা আমাকে বলো। তাহলে তার ভেতরে এক ধরনের টেন্ডেন্সি থাকবে না, আমাকে তো আমার বস প্রশ্ন করবে সেশনের পরে, তো সে কিন্তু কনসেন্ট্রেট করবে। সো আসলো আর গেল এরকম করতে হবে। এটা হলো এক ধরনের মেন্টরকে সবসময় মেন্টির প্রতি এক ধরনের প্রেশার দিয়ে রাখতে হবে, একাডেমিক প্রেশার, আর এনকারেজ করতে হবে। একটা কিছু পারলো না, তাই সে সুচার দিল, একটা সুচার হলো আর একটা সুচার বাঁকা হলো। তো আমি যদি এটা বলি যে তোমার এই সুচার তো হয়নি, এটা কাটো, এটা বাঁকা হয়ে গেছে, এটা লুজ হয়ে গেছে, কিন্তু আরেকটা সুচার কিন্তু ভালো হয়েছে, আমাকে বলতে হবে দিস সুচার ইজ ভেরি গুড and you can do another suture like this, so please try another suture like this. So positive way তে বলতে হবে, এবং মেন্টর যদি পজিটিভ হয় এবং মেন্টর যদি মেন্টিকে হেল্প করে, এনকারেজ করে, তাহলে আমার কাছে মনে হয় এ ভেরি মানে কি বলবো, ভেরি মানে আমরা যেটাকে বলি যে কারো খুব তাড়াতাড়ি ক্যাচ করার ক্যাপাবিলিটি আছে, কারো একদমই কম, ইভেন যার কোনো অপথলমোলজি এক্সপোজারও নাই, সে একজন ভালো মেন্টরশিপের আন্ডারে থেকে সে কিন্তু খুব ভালো অপথলমোলজিস্ট হতে পারে। এটা আমার কাছে মনে হয় যে আসলে মেন্টরস রোল আসলে খুব ইম্পর্টেন্ট, এবং একটা টোটাল একটা টিচিং ইনস্টিটিউশনে mentors একটা বড় ফ্যাক্টর। I am very much lucky that I am in such an institution where our mentorship program is very good. Each and every department we have a lot of students, and আমাদের প্রত্যেকটা আমার সামনে যারা আছেন, each and everybody are very good teacher, they are very good mentor, and I think mentors role is very much important for a successful training program. Thank you. Definitely. And Alhamdulillah, I have been very fortunate enough to have these wonderful mentors who have guided me throughout my career. Thank you so much. Thank you. I now come to Dr. Rajiv Hussain. What advice would you like to give all our young ophthalmologists? আসলে সালমা, যে জিনিসটা ইয়াং অপথলমোলজিস্টের কয়েকটা জিনিস খুব মানতে হবে তাদের। ফার্স্টে হচ্ছে তাদের ডিসিপ্লিন লাইফ। ডিসিপ্লিন যদি না থাকে সে আসলে সাকসিড করতে পারবে না। আমি বারবার বলতেছি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে ডিসিপ্লিন। এখন একটা
ট্রেনি যখন আসবে তার অনেক কিছুই কিন্তু লাইফে স্যাক্রিফাইস করে আসতেছে সে তার ক্যারিয়ার করার জন্য, সেখানে সে কিন্তু ওইভাবে সিরিয়াস হতে হবে। সে কিন্তু তার মেন্টর থেকে জিনিসগুলা বের করে নিতে হবে, যে আমার আগে ডক্টর সুজিত, ডক্টর মুর্তজা, ডক্টর নোমান, এটা কিন্তু ট্রেনির ইচ্ছার উপরে মেন্টর দিবে, কিন্তু এটা ট্রেনি কতটুকু নিতে পারতেছে, কতটুকু সে ইন্টারেস্টেড এই জিনিসগুলা সে কিন্তু তার সব এক্সপ্রেশনে সে বুঝাতে হবে, তাহলে কিন্তু মেন্টর দেওয়ার সময় আর তাকায় না। আমি যখন Yes. আমি বলি আমার লাইফে যখন আমি শুরু করছি, আমি ডক্টর মুর্তজা, ডক্টর নোমান, সুজিত, আমরা চারজন তো একসাথেই মোটামুটি শুরু করছি আমাদের লাইফ। আমাদের সময় তো স্মুথ ছিল না, আমরা অনেক স্ট্রাগল করছি, আমাদের অনেক স্ট্রাগল। আমরা এগুলিকে এখন এত ইজি করে দিছি জিনিসগুলোকে, কারণ আমরা এই পথগুলা পার হয়ে আসছি। এখন আমরা জানি কত ডিফিকাল্ট টাইম আমরা এই চারজন পার হয়েছি, এবং তার জন্যই আজকে আমরা এই পজিশনে হয়তো আল্লাহ আমাদেরকে আনছে। কিন্তু এইটা দেখেই আমরা কিন্তু কিছু গাইডলাইন জুনিয়রদের জন্য করে দিছি। আলহামদুলিল্লাহ সিআইটিসি তে জুনিয়রদের জন্য অনেকটা হ্যাভেন এখন ট্রেনিং প্রোগ্রামটা এত স্মুথ করে দিছি আমরা, এবং তাদেরও উৎসাহ থাকতে হবে আমাদের থেকে জিনিসটা নিয়ে নেওয়ার জন্য। এখানে দুটা জিনিস, একটা হচ্ছে তোমার ইচ্ছা, সেকেন্ড হচ্ছে এই ইচ্ছাটাকে আমরা আরো স্মুথ করার জন্য ওদেরকে আমরা ফিনান্সিয়াল, আমাদের যে জুনিয়র ডক্টর যে ক্যারিয়ার পাথ হয়ে আমরা করে দিচ্ছি সিআইটিসি তে, মেবি ইসলামিয়া তো ওই ট্রেনটা আছে বোধহয়, বাংলাদেশে এই দুটো ইনস্টিটিউটেই যেখানে মানে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েই জুনিয়রদেরকে মানে আমরা চাই আসুক, এবং আমরা যে প্রবলেমগুলো ফেস করছি ওই প্রবলেম তারা যেন না ফেস করে, তারা যেন আমাদের থেকে ভালো সার্জন, ভালো টিচার, ভালো মেন্টর হোক, এটাই চাচ্ছি। আমাদের লাইফ আমরা বলি, আমরা শুরু করছিলাম যখন ডক্টর মুর্তজা বলতেছিল, আমরা যখন শুরু করি মেবি আমি বাংলাদেশের ইয়াংগেস্ট ফ্যাকো সার্জন ছিলাম, একেবারে ইয়াংগেস্ট। 2006 যখন সিনিয়ররা ফ্যাকো করে তখন আমি ট্রেনিং করে আসছি অরবিন্দ থেকে, 2006। এরপর তো আর বলার কিছু নাই, কি তুফান, কি চড়াই উতরাই পার হয়ে আমরা আসছি। আমরা চারজন তো জানি, আমরা ইভেন রাতে 7টা-8টা পর্যন্তই প্র্যাকটিস করতাম, ওটি বন্ধ করার জন্য মানে বসে থাকতো। আমরা বলতাম যে সিনিয়রদেরকে, এখানে আমাদের একজনের কথা না বললেই নাই, আজকে নাই আমাদের বড় ভাই মেন্টর, মানে আমার ইন্ট্রাঅকুলার সার্জারির হাতে ধরা, ওনার হাতে উনি থাকার কথা ছিল, আনফরচুনেটলি উনি নাই। অ্যাজ এ মানে এত ভালো একজন মেন্টর, অ্যাজ এ জেন্টলম্যান ডক্টর কামরুল ইসলাম, যে আমাদের মেডিকেল ডিরেক্টর, আমি মানে খুব মিস করতেছি ওনাকে। আমার ফার্স্ট ইন্ট্রাঅকুলার সার্জারির ইনসিশন ওনার হাতে দিয়ে স্টার্ট। মানে ওনার মতো মেন্টর পাওয়া, আসলে এত জেন্টলম্যান, মানে শিখানোর জন্য এত বেশি, মানে ডক্টর নোমান, ডক্টর মুর্তজা বলতেছে ধমকাধমকি করলে হবে না, কিন্তু মানে ওই ফ্রেন্ডলি অ্যাটিটিউড থাকতে হবে। যেমন ডক্টর সুজিত বলে, ফ্রেন্ডলি অ্যাটিটিউড না থাকলে কিন্তু ওই স্টুডেন্ট ভয় পাবে, ভয় পেলে কিন্তু শিকার হবে না। এখন আমরা যে জিনিসটা করি, আমরা আমরা কোন সময়, অনেক সময় আমরাও রাগ করি না, রাগ আমরাও করি, বকাবকি কখন করি, আমরা হয়তো ট্রেনির বেনিফিটের দিকে তাকাই, আমরা আননেসেসারি ধমকাধমকি বকাবকি করলে তার সাথে আমার কিন্তু একটা গ্যাপ হয়ে যাবে, এটাতে কিন্তু লাভ হবে না, ওরও শিকার প্রবলেম হবে, আমারও ডেলিভার যেটা করবো ওইটা তার কাছে 100%, আমি যা দিব সেও নিতে পারবে না, সে যেটা দিবে ওইটাও ট্রেনিংটা হবে না। আমরা প্রতিটা স্টেপস আমাদেরকে ওইভাবে, আমাদের ওই ডক্টর কামরুল ভাই ওইভাবে আমাদেরকে শিখাইছে। আমরা সো লাকি যে ওনার সাথে ছিল ডক্টর সুমেদ দেওয়ানও ছিল, উনিও শিখাইছে আমাদেরকে। বলতে হবে ওনাদের কয়েকজন সিনিয়র যারা আমাদেরকে হাতে ধরে এগুলি শিখাইছে, যে জন্য হয়তো আল্লাহ আমাদেরকে আজকে এই লেভেল পর্যন্ত আনছে। হ্যাঁ, আমরাও খুব স্ট্রাগল করতে হয়েছে, আমরা চারজন যখন শুরু করি একই সাথে শুরু করছি, আমাদের এই পজিশনে আসার পিছনে কিন্তু আমাদের মেন্টরদের অবদানও ছিল, এবং আমাদেরও ইচ্ছা ছিল। সোজা কথা, আমরা ইভেন এই সার্জারি পাওয়ার জন্য দুপুরবেলা এই 3টা-4টার সময় একটা সার্জারি যখন শুরু করি পাওয়ার জন্য ডক্টর গণির পিছনে বসে থাকতাম একটা ডিসিআর দেওয়ার জন্য, তখন 2002-তে যখন আমাদের লাইফের শুরু। তো অনেক আমরা কষ্ট করছি। হ্যাঁ, আমরা তাড়াহুড়া করলে কিন্তু হবে না, তাড়াহুড়া করলে হবে না,
বি ইথিক্যাল, বি মানে গাইডলাইন, সার্জিক্যাল গাইডলাইন মানতে হবে, আস্তে ধীরে একটা দুটা করে করতে হবে। স্পিড আসবে, স্পিড, ডোন্ট লুক ফর স্পিড, ডোন্ট লুক ফর মানি, ডোন্ট লুক ফর টাইম। এগুলি করলে শেষ, ক্যারিয়ার উইন হয়ে যাবে, যেটা ডক্টর মুর্তজা মানে খুব স্ট্রংলি যে কথা বলছে, এইসব করলে শেষ। এগুলি করতে গেলেই কিন্তু তোমার আসল টার্গেট থেকে তুমি সরে গেলা। আমার মনে হয় কয়েকটা বেসিক জিনিস যদি মানো, মানে জীবনের 5, 7, 8 বছর যদি কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে পারো, টাকা পয়সার দিকে না দেখো খুব একটা, টাকা পয়সা আসবে। টাকা পয়সা কখন আসবে? যখন তোমার ফেম হবে, যখন অ্যাজ ইউ গুড সার্জন, গুড ক্লিনিশিয়ান, তখন তোমার ফেম হবে, তখন টাকা অটোমেটিকলি আসবে। টাকা তোমার পিছনে ঘুরবে, টাকার পিছনে ঘুরলে কিন্তু লাভ হবে না, তখন তোমার কিন্তু ক্যারিয়ার হবে না। এটাই আমার সাজেশন। যে কোনো একটা জিনিস আগে বেছে নিতে হবে। আগে একাডেমি, ক্যারিয়ার, ক্লিনিক্যাল ট্রেনিং যখন হবে, টাকা পয়সা আসবে। দুটো একসাথে হয় না আসলে, স্টেপ বাই স্টেপ আসতে হবে। থ্যাংক ইউ। Thank you so much for sharing all সালমা, your আমি stories. একটা কথা অ্যাড করতে চাই ডক্টর রাজীব ভাইয়ের সাথে, যে আমি আমাদের শ্রদ্ধেয় স্যার রবি হোসেন স্যারকে অবশ্যই স্মরণ করব। উনি আমাদেরকে এই যে ক্যারিয়ার বিল্ড আপ প্যাকেজের, উনি কিন্তু স্বপ্নদ্রষ্টা। এখানে আমাকে আর নোমানকে দিয়ে শুরু করছে, এরপর হাঁটি হাঁটি পা পা করে কিন্তু আজকে এই স্টেজে আসছে। সবসময় একটা কথা উনি বলতো, যে টাকার পিছনে দৌড়ায় না, নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যাও যেন টাকা তোমার পিছনে দৌড়ায়। এবং উই ফিল দ্যাট যে নাও উই আর ইন দ্যাট পজিশন। আমরা এখন বুঝতে পারি যে আসলে উনি যখন এই কথাটা যখন বলতেন আজকে থেকে 15-20 বছর আগে, তো আমরা এখন কিন্তু বুঝতে পারি যে আসলে কথাটা কতটুকু সত্যি। যে ডোন্ট রান আফটার মানি, জাস্ট মেক ইয়োরসেলফ ইন দ্যাট পজিশন দ্যাট মানি উইল রান আফটার ইউ। তো আমি আমার ইয়াং অপথলমোলজিস্টকে আমরা এটা বলবো, যে এই জিনিসটা তারা যেন সবসময় মাথায় রাখে। Definitely. আর Another মেন্টরশিপের goal যে, হ্যাঁ ইয়েটা, আর মেন্টরশিপের যে কথাগুলো যেটা বলা হলো, যে নোমান বলছে, খুব সুন্দর করে বলছে নোমান, এখানে উইলিংনেস টু শেয়ার নলেজ এন্ড পজিটিভ অ্যাটিটিউড, এই দুইটা যদি একজন মেন্টরের ভিতর থাকে, তাহলে সে যে কাউকে উঠাই দিতে পারবে, আর কারো সমস্যা নেই। Definitely, definitely. A golden advice from Professor Rabiul Hussain, sir. Thank you so much. Now, I would like to come back to you again, Dr. Murtaza Nuruddin, and I would like to ask you, what are the criteria that makes a good mentor? Oh, I've already told you that the best criteria is willingness to share knowledge. আমি যদি আমার মেন্টিকে শিখাইতে না চাই, তাহলে কিন্তু আর কিছু হবে না। আমার নিজের নলেজ থাকতে হবে। I have to share this knowledge. I should have the positive attitude, যেটা নোমান খুব সুন্দর করে বললো, যে সুচারটা বাঁকা হয়েছে ওটা না বলে, you can give another right straight suture like this. তার we have to find out what are the weakness in our mentee. আমার ফেলোর ভিতরে আমার কি কি উইকনেস আছে, এটা যদি আমি না জানি, তাহলে আমি তাকে প্রপারলি গাইড করতে পারবো না। সুতরাং এটাও একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, যে একটা মেন্টরের ভিতরে, যে তার ফেলোর যে উইকনেস গুলো তাকে ধরতে হবে, ফেলো কোথায় কোথায় ভুল করতেছে, তার কিভাবে আরো শুধরানো উচিত, এই জিনিসগুলো করতে হবে। আমি আর এনথুসিয়াজম থাকতে হবে, যে হ্যাঁ আমার ইচ্ছা হচ্ছে যে তাকে আমি এখন শিখাবো। এই এনথুসিয়াজমটা যদি থাকে, আমার এই উইলিংনেসটা থাকে, এনিওয়ান, যে কাউকে আমরা যে কোনো কিছু করাতে পারি, কোনো সমস্যা নেই। Definitely, definitely. Thank you so much for those wonderful advices. I would like to ask, in general, how should the mentees be followed up after completion of their fellowship program? Dr. Sujit, you can start first. প্রশ্নটা আবার একটু। How should the mentors be followed up after completion of their fellowship program? আমরা কিভাবে তাদেরকে ফলো আপ করবো, যে ওরা কি করতেছে না করতেছে, কেমন করতেছে? আচ্ছা, এই ট্রেনিং বা ফেলোশিপ কমপ্লিট হওয়ার পর এই হয়তো ওই একই জায়গায় ইনস্টিটিউটে থাকতে পারে, অথবা অন্য ইনস্টিটিউটে সে চলে যেতে পারে। তো রিলেশন যেহেতু থাকবে তার সাথে আমাদের সম্পর্ক, তাকে মাঝে মাঝে আমরা নিজের থেকেই ফোন করব, কি অবস্থা, তুমি কেমন করতেছো, তোমার এই সমস্যা ইত্যাদি করলে সেও মাঝে মাঝে ফোন করবে। কাজে এই রিলেশনটা কন্টিনিউ চললে হয়তো এটা লাইফ লংই থাকবে রিলেশনটা। যে আসলে আমাদেরও, আমরা যাদের কাছ থেকে শিখছি তাদের সাথে আমাদের সম্পর্ক এখনো আছে, রাখবো হয়তো। আর যারা ট্রেনিং করে গেল, বা আমরাও তো একসময় ট্রেনিং করে আসছি, যারা ট্রেনিং করে গেল, তারা
তারা যেন তাদের খোঁজ খবর আমরা রাখবো যে সে ভালো করতেছে, আর আলটিমেটলি তারা যদি ভালো করে, যে ট্রেনার তারও কিন্তু ভালো লাগে যে যাক সে ওইখানে আছে, আমি ভালো। ইভেন এমনও হয় অনেক সময় যে একটা রোগী আসছে অনেক দূর থেকে, তখন দেখা গেল না আমার একজন মেন্টি আছে ওইখানে, তো আমি ওরে বলে দিলাম যে ঠিক আছে তাহলে আমার কাছে আসার দরকার নেই, এইটা ওইখানে করবেন। এবং এটা এখন অনেকেই করে কিন্তু, এটা যে ঢাকায় মেন্টর, চিটাঙে আছে সালমা, ঠিক আছে তাহলে ওকে সালমার কাছে দেখাই দিবেন। এইগুলা যখন মেন্টি শুনবে তখন তারও কিন্তু ভালো লাগবে, তারও একসময় হয়তো মনে হবে যে আমি একজন মেন্টর হবো। এটা আসলে কন্টিনিউয়াস, একটার পর একটা চলতে থাকবে, এটা বিকল্প কিছু নাই। আর মেন্টি সব সময় যেন সিনসিয়ার, জেন্টেল, পোলাইট এগুলো থাকে, মেনটেন ইজ টাইম টেবল। আরেকটা জিনিস হলো যেন কন্টিনিউ, তার এডুকেশনটা কন্টিনিউ করে, সে যে কোনো পরীক্ষা সবসময় যেন পড়াশোনার উপরে থাকে আর কি। এইটা পড়াশোনা বন্ধ করা মানেই মেডিকেল সায়েন্সে নিজের পিছিয়ে নেওয়া, এবং একটা পর্যায়ে আমি দেখা যাবে 5 বছর না পড়লে আমার এমন একটা গ্যাপ হয়েছে যে আমি আর কাল সামলাইতে পারতেছি। এই, থ্যাংক ইউ। Thank you. Dr. Naman, I would like to ask you that a mentor-mentee relationship is a very important relationship. How can and how should this relationship be maintained? Thank you. I think it's a very good question. I think this is almost the same question what you have already asked to everybody. Can I answer both of your two questions? Actually, the mentors, after completion of the fellowship or any other training, I think this is mentee's duty to communicate with the mentors lifelong. Because sometimes, for the opportunity, a mentee can develop more than the mentor because of the degree, because of the training, because of the experience. But still, he must have a very good respect towards the mentors. I want to tell what are the different way to maintain a bimanual communication between the mentors and mentee. First one, a mentor can organize the CME program yearly. Like in our glaucoma clinic, if I organize the CME program yearly, and I can invite all my mentee to this program. So within this system, we can make a very good collaboration. Even in our CITC Chittagong Eye Infirmary Training Complex, we have yearly there is a program, and we used to invite all of our students, all of our trainees to our all our institution, and if there is any CME program, they are also invited. In this case, we can make a very good relation with the mentors and mentee. First one. Second one is there is another good communication system is the WhatsApp communication system, clinical WhatsApp, like like a oculoplastic clinic. When a trainee comes to the oculoplastic clinic, in the training center, there must be a WhatsApp group in a oculoplastic clinic where the mentors and mentee all will be included in this group, and they will have a very good discussion, clinical discussion within this WhatsApp group, that what is the tumor. And even after completion of the training, the mentee will be in the WhatsApp group, and he will be the part of any oculoplastic discussion of the oculoplastic clinic of the CITC. So he can learn with this, and he will have a very good communication with his mentors with that WhatsApp group, and it's one kind of virtual CME. And another very good example, and one of my trainee, I saw a very good trabeculectomy surgery in a periphery, and as a mentor, I have to call him that you are doing a very good job. Patient is very good, and patient is doing a praise for you, and he is doing a pray for you. So with that, and you can do the other eye in the same way, and you don't have to refer this patient to me. You can do that. Such type of word can make a day and make the whole life for the mentee. So this is an encouragement. Is very much so. It is from the periphery and from the distance, you can encourage your training in this way. And I have to mention one thing. Not only আমরা যদি আমার ক্লিনিকে একটা স্টাডি হচ্ছে, সেটা ধরি প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার আমার একটা স্টাডি হচ্ছে, আই ক্যান ইনক্লুড মাই মেন্টি। সে মৌলভীবাজার আছে, সে চাঁদপুরে আছে, সে দিনাজপুরে থাকুক, যেখানেই থাকুক, আমি তাকে বলবো আমি এই প্রোটোকলে আমি একটা স্টাডি করছি,
সো আমি এই প্রোটোকলটা তোমার কাছে পাঠালাম, তুমিও একই প্রোটোকলে স্টাডি করো। আমি একজন হয়ে আমি তার সাথে আমি 10 জনকে, আমার ট্রেনি 10 জনকে আমি ইনক্লুড করতে পারি, তাহলে হবে কি একটা কম্পালসারি একটা বন্ডিং তৈরি হয়ে যাবে একটা স্টাডির মাধ্যমে। ইভেন আমি আমার জুনিয়রকে বলবো যে যাও তুমি এটা প্রেজেন্ট করে আসো, এবং তাকে আমি সুযোগ দিব যে যাও তুমি এটা প্রেজেন্ট করো। আই হ্যাভ অলরেডি উইথ ক্লিনিক্যাল স্টাডি, ইফ ইউ গিভ এ জুনিয়র ওকে তুমি এটা প্রেজেন্ট করো, এবং জুনিয়র যদি আমি যদি তাকে হেল্প করি এবং সে যদি একটা ভালো প্রেজেন্ট করে এবং এতে যদি সবার সে অনেক সুনাম করায়, তাহলে কিন্তু মেন্টরসের যেমন ভালো লাগবে, মেন্টিরও ভালো লাগবে, মেন্টি সারা জীবন মেন্টরসের প্রতি কৃতজ্ঞ থাকবে। শুধু তা না, একটা ডিপার্টমেন্টাল অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে ইন দি হোল সোসাইটি। আরেকটা কথা হলো যে কোনো সময় প্রবলেমে পড়বে মেন্টি, তখন সে প্রবলেমটা সে শেয়ার করবে, সেটা ভার্চুয়ালি হোক, সেটা ফোনে হোক, ইভেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক। তাহলে সেটা যদি মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে সেটা সলভ করা যায়, তাহলে মেন্টি সবসময় মেন্টরসের সাথে গুড রিলেশন এবং কমিউনিকেশনসে মেনটেন করবে। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু mutual communication, and this will create mentors improvement and also the mentees improvement. Thank you. Definitely, definitely. And finally, I would like to ask Dr. Rajiv Hussain, would you please mention what are the opportunities for young ophthalmologists in our institution? Thank you, Salma. সবাই জানে যে Chittagong Eye Infirmary is now running in 48 years, finished 49th years already আমরা চলে গেছি। এর মধ্যে আমাদের অলমোস্ট 300 প্লাস ডক্টর ডিসিও করে বের হয়ে গেছে, এবং আরো যে ট্রেনিং গুলা সাব স্পেশালিটি ট্রেনিং, এখানে আমাদের একটা খুব ওয়েল স্ট্রাকচার্ড এইচআরডি ডিপার্টমেন্ট আছে, যেটা লিড করতেছে ডক্টর মুর্তজা, তার সাথে আমি, ডক্টর নোমান, ডক্টর সুজিত, আমরা তিনজনেই আছি। এখানে আমাদের খুব ওয়েল স্ট্রাকচার ট্রেনিং গুলো হচ্ছে, লং টাইম, শর্ট টাইম, দু ধরনের ফেলোশিপই হচ্ছে। এবং কেউ যদি রিয়েলি ওয়ান্টস টু মেক দেয়ার ক্যারিয়ার, এখানে আমাদের পাথটা খুব ভালো, উইথ ফিনান্সিয়াল সাপোর্ট। একটা ইয়াং অপথলমোলজিস্টকে তার রেডি হওয়ার জন্য যা যা করা, এই সিআইটিসি এভরিথিং ইজ ডুইং ফ্রম জিরো। ওই যে ডক্টর নোমান বললাম যে বেবি হিসাবে আমরা যখন তাকে নিই অ্যাজ এ মেডিকেল অফিসার, তাকে আমরা নারিশ করতে করতে অ্যাজ এ কনসালটেন্ট লেভেল পর্যন্ত আসছে। এখন পর্যন্ত এটার প্রমাণ তো অনেকেই আছে, অনেকে এখন দে আর নাও মেন্টরস। অনেক যারা আমাদের হাতে অনেকে শুরু করছিল কিন্তু তারাও এখন মেন্টর হয়ে গেছে, এরকমই আছে। সিআইটিসি ইজ ডুইং দ্য এক্সিলেন্ট জব ফর অ্যাকচুয়ালি যে ক্যারিয়ার পাথ, যে এই জিনিসটা করার জন্য ফেলোশিপ প্রোগ্রাম এবং যে পাথ ক্যারিয়ার মেক বিল্ড আপ প্যাকেজ, আমাদের অনেকগুলো প্যাকেজ আছে বিভিন্নভাবে, যে কেউ যদি আসতে চায় তার আসলেই ক্যারিয়ারটাকে রেডি করতে, তো সিআইটিসি ইজ এ হেভেন ফর দ্য সার্জিক্যাল ট্রেনিং অ্যান্ড একাডেমিক অল দ্য এক্সপোজার। বিকজ আমাদের এখানে সব ধরনের ট্রেনিং গুলো আছে। তুমি যদি ডিপ্লোমা করতে চাও তাও ডিপ্লোমা 2 ইয়ার্স, তুমি যদি এমএস করতে চাও এমএস করতে পারতেছো এখান থেকে বঙ্গবন্ধুর সাথে কোলাবোরেশনে। তুমি যদি এখন এফসিপিএস করতে হবে, এখানে 4 ইয়ার্স 5 ইয়ার্স যে বিসিপিএস এর ট্রেনিং তাও কাউন্ট। তুমি যদি এখন এফআইসিও দিতে চাও, আইসিও দিতে চাও, ইভেন উই আর ট্রাইং ফর দ্য এফআরসিএস সেন্টারের জন্য আমরা ট্রাই করছি, হয়তো ইনশাআল্লাহ আমরা ওটাও পেয়ে যাব। কোনো ইয়াং অপথলমোলজি যদি রিয়েলি ইফ দে ওয়ান্ট টু মেক আপ দেয়ার ক্যারিয়ার্স ইন অপথলমোলজি, রিয়েলি ডিভোশন and dedication যদি থাকে, all are welcome. Please, everybody can come and join. Thank you very much. Thank you so much. This was such an enriching program. We have all enjoyed it, I hope so. I would like to once again thank you on behalf of Bangladesh Young Ophthalmologist Society, and thank you for your valuable time and words of wisdom. Thank you all. Hope to see you all again in another exciting program coming soon with YO Talk from Bangladesh Young Ophthalmologist Society. Good night. Thank you for inviting us for this spacious occasion and this talk. Thank you very much. It was a pleasure. Thank you very Thanks much. to Bangladesh Young Ophthalmology Society. Yeah. Thank you. Thank you, everybody. Thank you, all the organizers. You are doing good. Organizer behind the screen, Vidya, thank you very much.
Yes, we are young. We are trying everything for the youngsters Yeah. with our You elders. people can do it. You people will Like that, change everything. inshallah, Definitely. inshallah, Yes. inshallah. Thank you so much. Thank you so much. Thank you. Excellent. Thank you. Excellent. Thank you. Excellent.